আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা অভিষেক কর। সময় ৫ মিনিট। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ ওদের বক্তব্যে বলে গিয়েছিলেন যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। মাননীয় সভাপতি, যদি সর্বাঙ্গে ব্যথা থাকে তাহলে আমাকে সর্বাঙ্গে এই ওষুধ দিয়ে সেই ব্যথার একটি নিরাময় করতে হবে। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষের প্রথম বক্তা ওনার বক্তব্যে প্রথমে বলে গিয়েছেন ২০২১ সালে কুমিল্লাতে গুজব ছড়ানোর কথা। মাননীয় সভাপতি, আমরাও মেনে নিচ্ছি কুমিল্লায় ২০২১ সালে যে গুজব ছড়িয়েছে সেই গুজবের ফলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, এই ক্ষেত্রে নৈতিক অবক্ষয়ের কারণে যে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা আমার দেশের মধ্যে মাননীয় সভাপতি অর্থনৈতিকভাবে আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলছে, ঠিক সেই কারণে মাননীয় সভাপতি আজকে আমরা নৈতিক অবক্ষয়কে মূল চ্যালেঞ্জ হিসেবে ধরছি। তার পাশাপাশি আজকে যদি আমরা লক্ষ্য করি, আজকে প্রতিপক্ষ দলদের বক্তব্যে উন্নয়নের বিষ, ভেদাভেদ এবং লক্ষ্যে পৌঁছানোর কথা বলে গিয়েছেন। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের বর্তমানে আমরা কেন নৈতিক অবক্ষয় রোধকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছি। নৈতিক অবক্ষয় রোধ একটি বিমূর্ত ধারণা হতে পারে, আমরা স্বীকার করি একটি বিমূর্ত ধারণা, কিন্তু যে বিমূর্ত ধারণা আমার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে ঘুষের কারণে, অর্থ পাচারের কারণে, আজকে ওনারা ওনাদের বক্তব্যে বলে গিয়েছেন যে ব্যাংকে যে সমস্যা সৃষ্টি হচ্ছে স্বাধীনতার ৫৪ বছরে অর্থাৎ ৫ দশকে প্রায় ১২.৫ লাখ কোটি টাকা অর্থ পাচার হয়েছে। মাননীয় সভাপতি, সেই ১২.৫ লাখ কোটি টাকা কিন্তু আমার দেশে যদি ফিরিয়ে আনা কোনোভাবে সম্ভব হতো তাহলে বাংলাদেশের অর্থনীতির চিত্র আজকে অন্যরকম হতো, এবং আমরা সকলেই জানি সেই অর্থ পাচার একটি নৈতিক অবক্ষয়েরই উদাহরণ মাত্র। মাননীয় সভাপতি, এর পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, আজকে এই যে নৈতিক অবক্ষয়ের কথা আমরা বারবার বলছি, আজকে তারা কুমিল্লার উদাহরণ দেখিয়ে দিয়ে গিয়েছেন। আজকে আমরা কুমিল্লার গত ১০০ বছরের ইতিহাস যদি লক্ষ্য করি, ডাক্তার নিসর্গ মেহরাজ চৌধুরীর লেখা সে আগুন সে আলো বইয়ের তথ্যসূত্র মতে গত ১০০ বছরে কুমিল্লাতে এই সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাটি ছিল মাত্র দ্বিতীয় ঘটনা মাত্র। অন্যদিকে যদি আমরা কুমিল্লা জেলা পুলিশের তথ্যসূত্র মতে আমরা একটি তথ্যের দিকে নজর দিই, তখন সেখানে দেখব বর্তমানে কুমিল্লাতে শুধুমাত্র একটি কিশোর গ্যাংয়ের উদাহরণ যদি দিয়ে যায়, এবং সেই কিশোর গ্যাংয়ে ৯০০-রও অধিক সদস্য রয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি, ৯০০-র অধিক সদস্য মানে ৯০০-র অধিক পরিবারের সাথে জড়িত আছে, এবং ৯০০-র অধিক পরিবারে সেই অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে নৈতিক অবক্ষয়ের কারণে। আজকে তাদের সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেও আজকে আমরা যে উদাহরণগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি সেই উদাহরণগুলো সামগ্রিকভাবে আমার দেশের ক্ষতির সম্মুখীন করছে, এবং সেই ক্ষতির জায়গাগুলোতে আমরা কাজ করতে পারছি না বলে ঠিক সেই জায়গাতে আজকে আমরা এটিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছি। অন্যদিকে মাননীয় সভাপতি, আজকে যদি প্রতিপক্ষের কথা মতোই আমরা ধরি, ওনাদের বক্তব্যে বলে গিয়েছেন যে ৪ কোটিরও বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, প্রায় ৮৪% মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত। মাননীয় সভাপতি, তাহলে তো গুজব প্রতিরোধ করা আমার জন্য আরও সহজ, কারণ ৪ কোটি মানুষের কাছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজে জনসচেতনতা সৃষ্টি করতে পারবো, কিন্তু সেই দিকটি তারা একটিবারের জন্য আজকে স্বীকার করে যাচ্ছে না। অন্যদিকে আমরা যে দিকটি নিয়ে কথা বলছি, সেখানে আজকে প্রতিপক্ষের কথা অনুযায়ী তারা যে যাচাই বাছাই জ্ঞানের কথা বলছে এবং রুখে দাঁড়ানোর কথা বলছে, তারা কি আসলে গুজব প্রতিরোধের কথা বলছে না গুজব প্রতিকারের কথা বলছে, সেটি আজকে তাদের বক্তব্যে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে যায়নি। তার পাশাপাশি মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দলনেতা ওনার বক্তব্য বলে গিয়েছেন ১৯৭১ সালেও যে সামাজিক সমস্যাগুলো ছিল বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমিও বিশ্বাস করছি বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাকে দেখতে হবে সেই সমস্যাটা ক্রমবর্ধমান হারে আমার সমাজে কতটুকু প্রভাব ফেলছে। ১৯৭১ সালে কিশোর গ্যাংয়ের মতো সমস্যা আমার সমাজে অতটা প্রভাব ফেলতো না যতটা বর্তমান সময়ে আমার সমাজে প্রভাব ফেলছে বিধায় আমার পরিবারগুলো কিশোর গ্যাংয়ের কারণে আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিধায় আমাকে কিশোর গ্যাং নিয়ে ভাবতে হবে। তার পাশাপাশি মাননীয় সভাপতি, আজকে তারা যখন বলছে যে এক জায়গার সংস্কৃতির সাথে অন্য জায়গার সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকতে পারে, অবশ্যই পার্থক্য থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাংস্কৃতিক পার্থক্য থাকলেও নৈতিকতার কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমি কোন জায়গাটি বোঝাতে যাচ্ছি, আজকে মানুষ খুন করা বাংলাদেশে যেরকম দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনি আমেরিকাতেও কিন্তু দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনি ঘুষ আদান প্রদান করা যেরকম দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনি অর্থ পাচার করাও দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ আমরা আজকে যে নৈতিক অবক্ষয়জনিত কথাগুলো বলছি সেটি একটি সমগ্রক সমস্যা, অর্থাৎ পরিসংখ্যানের ভাষা মতে যদি আমি বলি সেটি একটি সমগ্রক, এবং তারা আজকে যে কথাটি বলছে সেটি হচ্ছে নমুনা মাত্র। অন্যদিকে মাননীয় সভাপতি, আজকে যদি আমরা লক্ষ্য করি, আজকে ঘুষ না দিলে আমার দেশের যে সেবা খাত রয়েছে, সেবা খাতের প্রায় ৭২.১% মানুষ সেবা পায় না। এই ক্ষেত্রে মাননীয় সভাপতি, আজকে তারা কোন গুজব প্রতিরোধের মাধ্যমে আমার এই সামাজিক সমস্যাগুলো সমাধান করতে পারবে সেটি আজকে তাদেরকে দেখিয়ে দিয়ে যেতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন যুক্তি খণ্ডন পর্বে বিপক্ষ দলের অভিষেক কর। সময় ২ মিনিট। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দলনেতা যুক্তিখণ্ডন পর্বে এসে বলে গিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে
ফলে তাদের বিরুদ্ধে গুজব ছড়ায় এবং তার ফলে তাদের ক্যাম্পাসে ভর্তি হওয়ার ক্ষেত্রে অভিভাবকেরা চিন্তিত হন। অর্থাৎ মাননীয় সভাপতি, আমি যেখানে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিতে পারছি না নৈতিক অবক্ষয়ের কারণে, ঠিক সেই জায়গাতে আজকে গুজব প্রতিরোধের মাধ্যমে আমি কিভাবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দেবো সেটি আজকে তাদের বক্তব্যে একটিবারের জন্য উঠে আসে। মাননীয় সভাপতি প্রতিপক্ষের প্রথম বক্তা ওনার বক্তব্যে শুরুতে বলে গিয়েছেন যে গুজবের মাধ্যমে তারা দেখিয়ে দিয়ে যাবে যে গুজব প্রতিরোধের মাধ্যমে অন্যান্য সকল সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু তাদের বক্তব্যে একটিবারের জন্য তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল যে আপনারা কিভাবে গুজব প্রতিরোধের মাধ্যমে ঘুষের সমস্যা সমাধান করবেন, অর্থ পাচার সমাধান করবেন, দুর্নীতি সমস্যা করবেন, সেগুলো কোনো সদুত্তর তারা আজকে দিয়ে যেতে পারেনি মাননীয় সভাপতি। অর্থাৎ তারাও আজকে হয়তো মৌনতাই সম্মতির লক্ষণ এই কথাটিকে মেনে নিয়ে আমাদের সাথে একই সুরে সুর মেলাচ্ছেন। তার পাশাপাশি মাননীয় সভাপতি আজকে তারা যে স্বার্থান্বেষী গোষ্ঠী মহলের লবণের কথা বলেছেন, লবণের কথা বলেছেন, বিদেশি বিনিয়োগের কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন। অর্থাৎ মাননীয় সভাপতি যে স্বার্থান্বেষী মানুষ, সেই স্বার্থান্বেষী মানুষেরও কিন্তু নৈতিক অবক্ষয় হয়েছে বিধায় তারা বৃহত্তর স্বার্থের কথা চিন্তা না করে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে দেশের 12টা বাজিয়েছে মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি আজকে তারা গুজবের গোলকধাঁধা থেকে না বেরিয়ে তারা বাংলাদেশের মধ্যে যে গজব পড়ছে সে গজবের দিকে তারা নজর দিতে পারছে না। তার পাশাপাশি প্রতিপক্ষের তৃতীয় বক্তা ওনার বক্তব্যে বলে গিয়েছেন যে ক্রমবর্ধমান সমস্যা, মাননীয় সভাপতি যে সমস্যাগুলো দিনের পর দিন বেড়ে চলেছে। 2022 সালে বাংলাদেশ দুর্নীতিতে ছিল 11তম, বর্তমানে বাংলাদেশ দুর্নীতিতে হয়ে গেছে 10ম। অর্থাৎ মাননীয় সভাপতি এই যে ক্রমবর্ধমান সমস্যাগুলো বেড়ে চলেছে, এই সমস্যাগুলো নৈতিক অবক্ষয় রোধ করার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু নৈতিক অবক্ষয় রোধ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেশের রন্ধ্রে রন্ধ্রে আমার দেশে দুর্নীতি, নৈতিক অবক্ষয় ছড়িয়ে ছিটিয়ে আছে বিধায় আজকে কোনো বিমূর্ত ধারণায় যদি আমাকে রোধ করার প্রয়োজন পড়ে তাহলে সেই বিমূর্ত ধারণাকে আমি প্রধান চ্যালেঞ্জ নিতে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাধ্য থাকবো। ঠিক সেই কারণে আমরা আবারও কায়মনোবাক্যে বিশ্বাস করি, দৃপ্ত কণ্ঠে তাই আবারও বলতে চাই, গুজব প্রতিরোধ নয় বরং নৈতিক অবক্ষয় রোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। পর্যায়ে বিপক্ষ দলের প্রতি আমার প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আগামীর ভবিষ্যৎ তরুণ সমাজকে কিভাবে গুজব বিমুখ করা সম্ভব বলে আপনার দল মনে করে? ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমরা মনে করি বর্তমানে যে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি, সেই তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারটাই আমাদের গুজব প্রতিরোধের একটি হাতিয়ার হতে পারে। সহজভাবে যদি বলি কাটা দিয়ে কাটা তোলা, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি গুজব যখন ছড়ানো হয় খুব মুখরোচকভাবে ছড়ানো হয়, ঠিক তেমনি গুজব প্রতিরোধী যে সচেতনতাগুলো সেগুলো চাইলে আমরা মুখরোচকভাবে পরিবেশন করতে পারি। উদাহরণস্বরূপ আমি ছোট্ট করে একটু বলতে চাই, বাংলাদেশ টেলিভিশনে আমরা ছোটোবেলা থেকে দেখেছি অনেক সচেতনতামূলক বিষয়গুলো বিনোদনমূলকভাবে উপস্থাপনার মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে সেটিকে প্রতিহত করা সম্ভব হয়েছিল। তো সেই দিক থেকে আমরা মনে করি যে নৈতিক শিক্ষার যে একটি বিষয়, অর্থাৎ পরিবার তার সন্তানের হাতে যখন মুঠোফোন তুলে দেয় সেই বিষয়ে তাদের সচেতনতার একটি জায়গা রয়েছে এবং তার পাশাপাশি যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রেও তাদের কাছে পৌঁছানোর যে মাধ্যমটি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই মাধ্যমটিকে ব্যবহার করে, অর্থাৎ গুজব যে মাধ্যমে ছড়াচ্ছে সেই মাধ্যমটিকে ব্যবহার করে গুজব প্রতিরোধ করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন আজকের বিষয়ের বিপক্ষে থাকা দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। দেখা যাক দ্বিতীয় ব্যালটে কোন প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। আমার দ্বিতীয় সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন বিষয়ের বিপক্ষে থাকা দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ইতোমধ্যে আমরা বুঝে গেছি আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তবে নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি। প্রিয় দর্শক, তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, অর্থাৎ 3-0 ব্যালটের ভিত্তিতে নিরঙ্কুশভাবে আজকে বিজয়ী দল হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। অনেক অনেক অভিনন্দন আপনাদের।